বলার আমায় বলতে। চাচিকে কেন বলবে? আমার বাবার সম্পর্কে জানার কি আমার কোনো অধিকার নেই বলো? কেন সবাই আমার সাথে এমন করছো? কেন আমায় কিছু বলছো না তোমরা? আমার বাবাকে দেখতে দাও। আশা তাসফিকে শান্ত হতে বলল। শান্ত হও বোন আমার, এমন করো না। আঙ্কেলকে তো আর তুমি এমন করলে কি করে হবে বলো তো? ভেতরে ঢোকা এখন সবারই নিষিদ্ধ। ঘোড়ার ডিমের ডাক্তার উনি, ভাবি। আমার বাবাকে সুস্থ করে দিতে পারছে না। পচা ডাক্তার উনি, কিছু জানে না সে। কোনো পড়াশোনা করেনি। আমার জন্ম আরও কয়েক বছর আগে হলে আমি ঠিক এতদিনে ডাক্তার হয়ে বাবাকে সুস্থ করে তুলতাম। বলেই আবারও হেঁচকি তুলে কান্না করতে লাগলো। আয়শা তাকে সামলানোর চেষ্টা করলো। বুঝলো অতিশোকে মেয়েটা আবল তাবল বকছে। খবর পেয়ে অনিমা বেগম আর বাসন্তীও হসপিটালে আসছে। নিলয় সাহেব এই মুহূর্তে শহরে নেই। ওসমান শেখও আসবে। তার শরীরটাও বেশি ভালো নয়। নিস্তব্ধ মেজো চাচিকে বললেন। আঙ্কেল এই অসুস্থতার কথা আপনারা কতদিন ধরে অবগত চাচি? চাচি মাথা নিচু করে নিল। নিস্তব্ধ আবারও বলল। চুপ করে থাকবেন না চাচি, আমায় বলুন। মেজো চাচি মুখ খুললেন। মাস তিনেক আগে ভাইজানের রোগ, তখন দ্বিতীয় স্টেজ। তখনই ব্যাপারটা তিনি আমায় জানান। নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। বলল। তাহলে আরো আগে চিকিৎসা করাননি কেন? ও মাই গড, বিয়ের পরেও তো আমায় একটু বলতে পারতেন। এখন এই মুহূর্তে এসে? নিস্তব্ধ কপাল কুঁচকে রইল। মেজো চাচি মিনমিন করে বলল। আসলে ভাইজানই চাননি চিকিৎসা করাতে। তিনি বলতেন, বুঝলে শরীফা, আমি আর বেশি দিন বাঁচব না। আমার তাসফির মায়ের কাছে চলে যাওয়ার সময় হয়েছে। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি বলো? বরং টাকাগুলো থাকলে মেয়েটার আরও কাজে দেবে। তাছাড়া আমার চিকিৎসা করাতে গেলে ওই সামান্য টাকায় কিছুই হবে না। শুধু মৃত্যুর আগে এবারে মেয়েটার একটা গতি করতে পারলেই হয়। তুমি আমায় কথা দাও শরীফা, তাসফিকে তুমি কখনোই এ বিষয়ে কিছু জানাবে না। নিস্তব্ধ যা বোঝার বুঝে গেল। আসলে দুনিয়াটাই এমন। টাকার অভাবেই মাঝে মাঝে কত লোক সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তার ইয়ত্তা নেই। এভাবেই চলছে মানুষের জীবন। নিস্তব্ধ বলল। আঙ্কেলকে এই মুহূর্তে এখানে রেখে চিকিৎসা করানো সম্ভব না। আমি চাচ্ছি তাকে লন্ডন নিয়ে যেতে। সেখানে কিছু একটা হলেও যদি টাকার কথা চিন্তা করবেন না, সেটা আমি দেখব। মেজো চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন। যা ভালো বোঝো তাই করো বাবা, আমি আর কি বলবো। তবে মেয়েটাকে কিছু বলো না বাবা, আমি ভাইজানের কথা ফেলতে পারবো না। বলেই চাচি চোখের পানি মুছে আবারও চললেন তাসফির নিকটে। নিস্তব্ধ চাইলো তাসফির মাথাটা তার কাঁধে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক। তুমি কেঁদো না বোকামে, তোমার বাবার যা হবে আল্লাহ তাআলাই দেখবে। তুমি টেনশন করো না, আমি আছি তো। কিন্তু হাজারো জড়তার হাহাকারে মনটা তার বিষিয়ে গেল। হৃদয়ে লুকানো অনুভূতিকে আর প্রকাশ করা হলো না তার। হসপিটাল থেকে বেরিয়ে এলো নিস্তব্ধ। শ্বশুরের জ্ঞান নেই। পরিবেশটা তার জন্য কেমন বিষাক্ত। কই, এর আগে তো কত পেশেন্টকে এমন মৃত্যুসজ্জিত অবস্থায় দেখে এসেছে। কই, তখন তো এমন হয়নি। তবে কি আপনজন বলেই এমন হচ্ছে? সব শুনে ওরা নিস্তব্ধকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারলো না। তবে এতটুকু খুব ভালো করে বুঝলো, তাদের চুপচাপ বন্ধু নিস্তব্ধ বউকে মানবে না করার পরেও বইয়ের প্রেমে সে ভীষণভাবে ভেসেছে। এখন শুধু তার বন্ধুটা তা একটু অনুভব করতে পারলেই হলো। তাহলে আর কখনো তাসফিকে অবহেলা করতে পারবে না। সৃজন নিস্তব্ধকে তার দিকে ফিরিয়ে দিয়ে প্রশ্ন করলো। তাসফিকে ভালোবাসিস? নিস্তব্ধ বিরস কণ্ঠে জবাব দিল। অমন শক্তপোক্ত ধানি লঙ্কাকে ভালোবাসার সাধ্যে কি আমার আছে বল? সে তো আমায় তার অনুদে পুড়িয়েই ছাই করে দেবে। তাকে পোড়াতে চেয়েছিলাম, অথচ দেখ আমি প্রতিনিয়ত তার অনুদে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আবার বলছিস ভালোবাসা? সৃজন আবার প্রশ্ন করলো। বউকে ভালোবাসিস? নিস্তব্ধ রাগে চোখে তাকিয়ে বলল। তোদের কতবার বলেছি আমি ওই পুচকে মেয়েকে বউ হিসেবে মানবো না। হোক সে 18+, তবুও সে আমার হাঁটুর সমান। আবার বলছিস ভালোবাসা? সৃজন, সুজন, মাহিন তিনজন হতভম্ব হয়ে নিস্তব্ধ দিকে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। মানেটা কি? তাসফিকে ভালোবাসবে না? বউকে বলেছে মানবে না, তবে এই শালা কষ্ট পাচ্ছে কার জন্য? শালা তো গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। সুজন নিস্তব্ধর গলা চেপে ধরে বলল। শালা বউকে মানিস না, তাসফিকেও ভালোবাসিস না, তাহলে কষ্ট পেয়ে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? মেরে না তোকে হাড়গোড় ভেঙে ফেলবো। নিস্তব্ধ আবারও হতাশ কণ্ঠে বলল। ভালোবাসি না তো। ওই বোকামেকে ভালোবাসা যায় নাকি?
একটুও ভালোবাসি না আমি ওকে, একটুও না। মাহিন তো কম শয়তান নয়, সে চট করে নিস্তব্ধর কথাটা রেকর্ড করে নিল। সুযোগ বুঝে সে কাজে লাগাবে। ওরা হাল ছেড়ে দিল। ওদের তাসফির জন্য সত্যি খুব খারাপ লাগছে। কি চাইছে নিস্তব্ধ? এমন অবুঝপনা কেন করছে? ওরা দাঁড়িয়ে থাকলো না, হসপিটালে চললো 3 জন। নিস্তব্ধকে শত বলেও নিতে পারলো না, অতঃপর তারা একাই গেল এই মাঝরাতে। নিস্তব্ধ হসপিটালে আসলো 2টার দিকে। তাসফি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে কেবিনে দেওয়া হয়েছে। নিস্তব্ধ নিঃশব্দে আইসিইউতে ঢুকলো। অতঃপর কিছু মুহূর্তেই সে সাক্ষী হলো ভয়ঙ্কর কিছু অনুভূতির সঙ্গে। একে একে সমস্ত অস্থিরতা তোলপাড় করে তুলল তার সারা অঙ্গ জুড়ে। প্রত্যেক মানুষের জীবনে হৃদয়ে লুকানো কিছু কথা থাকে। কৈশোর থেকে বৃদ্ধ এভাবেই তারা সেই কথাগুলো সংগোপনে বয়ে বেড়ায়। মৃত্যুর আগ মুহূর্তে তাদের মনে হয় সেই যত্ন নিয়ে লুকানো মিশ্র অনুভূতির বাক্যগুলো তারা কেউ একজন ভরসাবান ব্যক্তির নিকটে ব্যক্ত করে যাক। লুকানো সকল তথ্য তার নিকটকে সে গচ্ছিত রেখে যাক সংগোপনে। নিস্তব্ধ আইসিইউতে ঢুকে এক অদ্ভুত কাণ্ড দেখল। এতটা অসুস্থ মানুষটা উঠে বসেছে, এত আশ্চর্য হওয়ারই কথা। ওই যে কথায় আছে না, কিছু মানুষের মৃত্যুর আগ মুহূর্তে যেন প্রবল আত্মবিশ্বাস জনিত একটা অদ্ভুত শক্তি কাজ করে তাদের মাঝে। ব্যাপারটা ঠিক তেমনই। মোস্তফা সাহেব হাতের ইশারায় নিস্তব্ধকে কাছে ডাকলেন। নিস্তব্ধ দ্রুত সবাইকে ডাকতে চাইল, তবে ভদ্রলোক তা মানতে চাইলেন না। শুধালেন, তুমি আমার কাছে বসো বাবা, আমার হাতে বেশি সময় নেই হয়তো। এসো, শেষবার তোমার সঙ্গে একটু গল্প করি। নিস্তব্ধ এগিয়ে এসে মোস্তফা সাহেবকে শুইয়ে দিতে চাইল, কিন্তু তিনি আবারও তাতে বাধা দিলেন। তোমার আর কিছু করতে হবে না বাবা। একজন মৃত্যু পথযাত্রী তার গমনবাত্রা ঠিকই বুঝতে পারে। আছেই বা আর কত সময় হাতে। আপনি একদম এসব কথা বলবেন না আঙ্কেল। কাল সকালেই আপনার লন্ডনের ফ্লাইট। আপনি একদম সুস্থ হয়ে যাবেন, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা আশা দিয়ে আর কি লাভ বলো? আমি তো বুঝি আমার শরীরের খবর। মোস্তফা হাসতে চেষ্টা করে কিন্তু পারে না। তিনি জোর করে নিস্তব্ধকে নিজের কাছে বসান। নিস্তব্ধর হাত নিজের হাতের মুঠোয় পড়ে নেন। ভদ্রলোক বলতে থাকেন, তাসবি আমার একমাত্র মেয়ে। মেয়েটা ছোট সময়ে মাকে হারিয়েছে। আমি বাবা হয়ে তাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে চেষ্টা করেছি, তবে যতদিন যাচ্ছিল আমার কাজও বাড়ছিল। পরের চাকরি বুঝই তো, মেয়েটাকে সময় দিতে পারতাম না। কৈশোরকাল থেকে বয়সন্ধিকাল মেয়েটা 2 চাচির কাছেই মানুষ হয়েই কেটে গেল। আমার মেয়েটা বড্ড অভিমানী, বুঝলে বাবা? কিন্তু সে অভিমান করে খুব সঙ্গোপনে, খুব সূক্ষ্মভাবে না দেখলে তা বোঝা মুশকিল। তোমার উপর দিয়ে দেখলে মনে হবে এই তো কি সুন্দর আমার সাথে হাসছে, কথা বলছে, এখানে অভিমান কোথায়? কিন্তু সেখানেই অভিমান। বললাম না, সূক্ষ্ম অভিমান। কারো বোঝার সাধ্যি নেই যদি না সে নিজে বোঝায়। কিছু ভাগ্যবানদেরই সেই ভাগ্য হয় তার অভিমান ভাঙানোর। যেমন সে আমাকেও সেই সুযোগ দিয়েছে। তবে ও যাদের ওপর থেকে অভিমান ভাঙাতে চায় না তাদের কখনোই সুযোগ দেয় না। দিনের পর দিন তার সাথে হাসি খুশি মুখে হেসে খেলে বেড়ায়। এটাই ওর নতুনত্ব। মেয়েটা আমার বড়ই অদ্ভুত। কখনো দুঃখ পেলে কারো সামনে প্রকাশ করতে চাইবে না। 1000বার প্রতিবাদ করবে, মেজাজ দেখাবে, তবুও তার সামনে নরম হবে না। যদি দেখে সে নরম হয়ে যাচ্ছে, দ্রুত সে নিজের শক্ত খোলসে আবৃত করতে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয়। এই যে তার বিয়ের আগে আমার সঙ্গে একবার রাগ হলো তার। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে যেতেই দ্রুত সে উঠে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল, যেন আমি তার কাছে যেতে না পারি। একবার তো ওর বড় খালার বাড়িও চলে গিয়েছিল। বুঝো মেয়েটার কি অভিমান। মেয়েটার ডাক্তার হবার খুব শখ, জানো তো? তার মায়ের শখ ছিল মেয়েকে ডাক্তার বানাবে। তার মায়ের স্বপ্নকেই সে নিজের মাঝে ধারণ করে নিয়েছে। এখন সে স্বপ্নই দেখে। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে সে উঠে পড়ে লেগেছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সারা দিনরাত খেটেও মেয়েটা আমার সরকারি মেডিকেলে একটা সিটও পেল না। ওই যে ভাগ্য বলেও তো একটা কথা আছে। আমার এই অসুখটাও হঠাৎই ধরা দিল 2য় স্টেজে। তখন মেয়েটাকে কিছু জানালাম না, চাইলেও আমার কিছু করা সম্ভব ছিল না। ভাবলাম মেয়েটাও আমার একা হয়ে যাবে। আমার মেয়েটার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি তো আর নষ্ট করে দিতে পারি না। আমার না হয় শরীর পচে গিয়েছে,
কিন্তু খোদা যদি হায়াত দেয়, আমার অভিমানী মেয়েটা তো অনেক দিন বাঁচতে পারে। আমার কিছু হলে মেয়েটার কি হবে? সে তো সম্পূর্ণ একা হয়ে যাবে। তাই চিন্তা করলাম মেয়েটার বিয়ে দেব। কিন্তু এত দ্রুত ভরসাযোগ্য পাত্র পাওয়াই তো মুখের কথা নয়। তখন দেবদূত হিসেবে এগিয়ে এলেন তোমার দাদা। আমায় সাহস দিলেন, বললেন, আচ্ছা নাতিটা একটু ঘাড় তেরা বটে, তবে মানুষ হিসাবে বড্ড ভালো। একবার তোর মেয়ের ভালোবাসার স্বাদ গ্রহণ করলে পুনরায় আর পিছু ঘরে চাইবে না, আমি কথা দিচ্ছি তোকে। আমি যে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আশার আলো দেখতে পেলাম। তবে তিনি আমার অসুখের কথা অবশ্য জানতেন না। তখন আমি তাকে মেয়েটার স্বপ্নের কথা বললাম। মেয়েটাও আমার ডাক্তার হতে চায়। ওসমান সাহেব আমায় আশ্বাস দিলেন, ডাক্তারি তারা পড়াবেন, সরকারিতে চান্স পায়নি তো কী হয়েছে, তারা বেসরকারিতেই পড়াবে। অসহায় আমি তখন নতুন করে আশা খুঁজে পেলাম। কিন্তু সমস্যা হলো, আমায় ছেড়ে মেয়েটা এখন কিছুতেই বিয়ে করবে না, অভিমান করে বসলো। কিন্তু আমি তো আমার সমস্যা মেয়েকে বলে তার কষ্ট বাড়াতে চাই না। প্রথমে মা, তারপর বাবা। আমার মেয়েটা তো সইতে পারবে না এই ধকল। কিন্তু তার হাতটা যদি শক্ত করে কেউ ধরে রাখে, তবে কেউ তাকে ভাঙতে পারবে না। আমার হারানোর ধকলও ঠিক সামলে উঠতে পারবে। কথা যেহেতু আমার সাথে বলছে না, তাই পুনরায় তার উদ্দেশ্যে চিঠি লিখতে শুরু করলাম। আমাদের এই একটা অভ্যাস, আমার ওপর অভিমান হলে আমাদের তথ্য আদান প্রদানের মাধ্যম হচ্ছে চিঠি, আর ডাকটা তুমি থেকে আপনিতে গিয়ে থাকে। বুঝলে নিস্তব্ধ? বলতে বলতে মোস্তফা সাহেব আবার হাসলেন। নিস্তব্ধ ব্যস্ত হয়ে পড়ল তাকে শুইয়ে দিতে, কিন্তু ভদ্রলোক তাকে আবারও থামিয়ে বলতে লাগলেন। নিস্তব্ধ বাধা দিয়ে বলতে লাগলো, কিন্তু আপনি তো অসুস্থ, পরে শুনবো। পরে আর সময় পাবো না, তুমি শোনো বাবা। তারপর আমি মেয়েকে চিঠি লিখলাম। এরকম হাজারো চিঠি আমাদের বাবা মেয়ের মাঝে আদান প্রদান হয়েছে। এই যে যেমন ধরো, তাসফির আজ কলেজের ফি লাগবে, সে আমায় চিঠি লিখে সম্বোধনবিহীন, আমার আজ কলেজের ফি লাগবে, দয়া করে আপনার মূল্যবান টাকাগুলো আমায় পেশ করবেন কি? বুঝলে কেমন? এরপর আমি বিয়ে নিয়ে মেয়েটাকে চিঠি লিখলাম। অবশ্য আমার চিঠি লিখে সুবিধাই হতো, মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি তাকে আবার কিছু জোর করতে পারি না, বুঝলে। লিখলাম, আমার স্বপ্নচারী রাজকন্যা মামুনি, আপনি কি ডাক্তার হতে চান না? বিয়ের পর তারা বলেছে আপনাকে তারা ডাক্তারি পড়াবে বেসরকারিতে। কোনো চিন্তা নেই, দেখুন আমার তো আপনাকে এত টাকা দিয়ে বেসরকারিতে পড়ানোর সাধ্য নেই। এখন কি করবেন আপনি বলুন, আপনার আজ্ঞা শিরোধার্য। ইতি আপনার অসহায় বাবা। 1 ঘন্টা পরে মেয়ে আবার বেরিয়ে এলো, আমায় এসে জড়িয়ে ধরলো, বলল সে রাজি, তার স্বপ্ন পূরণে সে যে কোনো পন্থা অবলম্বন করতে রাজি। ব্যাস, তোমাদের বিয়েটা হয়ে গেল। আমি বুঝেছিলাম হঠাৎ করেই বিয়েটা হওয়ায় তুমিও একটু নারাজ ছিলে, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। হয়েছে কিনা জানি না, যদি না হয়, তুমি বুদ্ধিমান ছেলে, আশা করব আমি থাকলেও তুমি তা অবশ্যই ঠিক করে নেবে। কিন্তু আজ তুমি আমায় কথা দাও বাবা, আমার মেয়েটাকে তুমি আগলে রাখবে। কথা দাও বাবা, আমার মেয়েটার কিছু হতে দেবে না তুমি। নিস্তব্ধ কিছু বলল না, মাথা নিচু করে রাখলো। মোস্তফা সাহেব বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আবারও বললেন, তুমি কি মেয়েটাকে একটু ডাকবে বাবা, শেষবার একটু কথা বলতাম। নিস্তব্ধ অস্থির হয়ে পড়ল। নার্স নার্স বলে ডাকতে বেরিয়ে গেল। একজন নার্স তাসফির কেবিনে দেখিয়ে দিল। তাসফির জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করেছিল। তার শিওরেই অনিমা বেগম, মেঝো চাচি আর আয়েশা ছিল। নিস্তব্ধ ঝড়ের বেগে সেই কেবিনে ঢুকলো। কোনো কথা ব্যতীত তাসফিকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। শত কথা ব্যাখ্যা করার মতো তার কাছে সময় নেই, না আছে তর্ক করার ধৈর্য। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে উঠতে পারল না। অনিমা বেগম চেঁচিয়ে উঠলেন, কি করছিস নিস্তব্ধ? মেয়েটা অসুস্থ। নিস্তব্ধ তার শোনার অবস্থায় নেই। আইসিইউর বাইরে বাকি বন্ধুমহলও ছিল, কেউ কিছু বুঝে উঠতে পারল না। ভেতরে নেই নিস্তব্ধ তাসফিকে কোল থেকে নামালো। দীর্ঘক্ষণ পর বাবাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়ল। তাসফি বাবাকে জাগ্রত দেখে আরও উৎফুল্ল হলো, দৌড়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল।
মোস্তফা সাহেব শেষবারের মতো মেয়ের মাথায় হাত বুলালেন। নিস্তব্ধ অপর হাত তার তাসফির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে থেমে থেমে বলতে চেষ্টা করলো, কথা দাও আমার মেয়েটাকে দেখে রাখবে। ভদ্রলোক বাকিটা বলতে পারলেন না। ভদ্রলোক ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভদ্রলোকের মুখে হাসি, যেন সে সঠিক কাজটা ইহকালে করে যেতে পেরেছেন। তাসফির বাবা বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাইরের সবাই কিছুটা আন্দাজ করলেন। দ্রুত ভিতরে আসতে লাগলো। সকলের বুক চিরে বেরিয়ে এলো শুধুমাত্র দীর্ঘশ্বাস। এছাড়া আর তো কিছু করারও নেই। সময়কে তো কখনো থমকে দেওয়া যায় না, এটাই নিয়তি, ভাগ্য আমাদের। নিস্তব্ধ চোখ বুঝে নিল। মোস্তফা সাহেবের চোখ দুটি অপর হাত দিয়ে বন্ধ করে দিলেন। তাকে আর লন্ডনে নেওয়ার প্রয়োজন পড়ল না। কারোর ঘাড়ের বোঝা যেন তিনি আর একটু কমিয়ে দিলেন। তার এক হাত মোস্তফা সাহেবকে ছোঁয়া, অপর হাত তাসফির হাত আঁকড়ে ধরা। নিস্তব্ধ চোখ বন্ধ করেই তাসফির হাত চেপে ধরে মনে মনে বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি না বাবা, তবে আমি আপনাকে ছুঁয়ে কথা দিলাম বাবা, আপনার মেয়ের এই হাতখানা আমি আজন্মকাল শক্ত করে ধরে রাখবো। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তাকে আগলে রাখবো। এই নিস্তব্ধ ইয়াসার আপনাকে কথা দিল, নিস্তব্ধ তার বউয়ের দায়িত্ব ঠিক পালন করবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালো রাখবার চেষ্টা করব। কি করে খারাপ থাকতে দেবো বলুন তো? তার চোখের অশ্রু দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে, শরীর কেমন ঝিমঝিম করে। ভালোবাসা ব্যতীত সমস্ত রোগ তার জন্য আমার হৃদয়ে বাসা বেঁধেছে। আর সেই বাসা যেন ঝড় বৃষ্টির ফলে ভেঙে পৌঁছে না যায়, তার খেয়াল নিস্তব্ধ ইয়াসার নিজে রাখবে, কথা দিলাম। মোস্তফা সাহেবকে বাড়িতে আনা হয়েছে। সন্ধ্যা 6টার মাঝেই তার দাফন শেষ করা হবে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আত্মীয় স্বজনদের আসতেও একটু সময় লাগবে। নিস্তব্ধর বাবা ভাই ও আসবে দূর থেকে। তাসফির চাচাদের পক্ষে তো আর এভাবে হঠাৎ করে চলে আসা সম্ভব নয়। তাসফি এতটা সময় ফুপিয়ে কেঁদে গিয়েছে। বাবা হারানোর যন্ত্রণা তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই ভয়টাই হয়তো পেতেন মোস্তফা সাহেব। প্রথমে মা, এখন বাবা, আর কেউ নেই। আছে বলতে তার দাদি, চাচি, পিসি, তবে এরা তো পরের মেয়ে। কমলা বেগম ছেলেকে খাটিয়ায় দেখে শক্ত হয়ে বসে আছেন। জানতেন তার এই ছেলেটা হয়তো আর বেশি দিন থাকবে না, তবে এত দ্রুত তার নিঃশ্বাস পুরোবে বোঝেনি বুড়ি। এমনই এক লগ্নে নিজ স্বামীকে শহীদ করে রেখে এসেছিলেন তিনি কবরে, আর আজ তার ছেলে। সে বুড়ি হয়ে গেল, অথচ খোদা কি তার হায়াত এতটাই বাড়িয়ে দিয়েছে যে স্বামী সন্তান সবাই তার থেকে হারিয়ে যাচ্ছে এবং তিনিই রয়ে যাচ্ছেন। নিয়তি কেন এই নিষ্ঠুর খেলা খেলছে? তাকে তো সবার প্রথমে নিতে পারত, কিন্তু সবই যে মহান রব্বুল আলমিনের বিধান, তা তো খণ্ডাবার নয়। তাসফি এখন একজন ইতিম মেয়ে, তা ভাবলেই যেন তার দম বন্ধ হয়ে আসছে। ইতিম, হ্যাঁ, সে এখন ইতিম। এই ট্যাগটাই তার গায়ে জুড়ে গিয়েছে। কেন বাবা, কেন আমাকে এভাবে পর করে গেলে? এই কঠিন দুনিয়ায় সব কিছুর সঙ্গে এখন তোমার ছোট্ট তাসফি কি করে যুদ্ধ করবে বলো? বাবার প্রতি তীব্র অভিমান গ্রাস করে নিল তাকে। মৃত মানুষের প্রতি বা অভিমান করে লাভটা কি হয়? এখন আর বাবার হাতের লেখা চিরকুটগুলো আর কখনো সে ক্ষণে ক্ষণে পাবে না। কেউ আর তার মাথায় হাত বুলিয়ে দেবে না, জিজ্ঞেস করবে না, মামুনি, তুমি কি ও বাড়িতে ভালো আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ যত্ন করে মুখে ভাত তুলে খাইয়ে দেবে না। ইস, প্রিয়জন হারানোর এ কেমন যন্ত্রণা! আল্লাহ কি পারতো না তার বাবাকে আর একটুখানি তার সঙ্গে পথ পাড়ি দেওয়ার সঙ্গী করতে? অনিমা বেগম, আয়েশা, চাচি, শ্বশুর, আরও কারো কথা তার এখন আর ভালো লাগছে না। কারো সান্ত্বনার বাণী শুনতে ইচ্ছে হচ্ছে না। যার হারায় সেই তো বুঝে তার বেদনা, অন্য কেউ তো তা উপলব্ধিও করতে পারে না। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে তাসফির শক্ত লোচনে উঠে দাঁড়ালো, নিজের ঘরে দাঁড় দিল। বাবার মুখখানা শেষ দেখাটাও তার দেখল না সে। দেখে কি হবে? যন্ত্রণা যে বাড়বেই, বই কমবে না। বুকের ক্ষত আরও তাজা হবে। তার বাবার ছবি তার হৃদয়ে খুব সুন্দর করে আর্ট করা, তা যে সে কখনো ভুলবে না। নিস্তব্ধ পারছে না সে তার কথা রাখতে, চাইলেও পারছে না সে তাসফির মাথায় হাত বুলিয়ে দিতে, তার হাতটা একটু শক্ত করে ধরে আশ্বাস দিতে। কেন পারছে না সে? কোথাও যেন একটা তীব্র বাধা, তীক্ষ্ণ অপরাধবোধ। কি করবে সে? সে কি হৃদয়হীনতা থেকে তাকে মুক্তি দেবে? তার হৃদয়ের এই অদৃশ্য চাওয়া পাওয়ার পথ কি কেউ কি সুগম করে দিতে পারবে? কে আছে এমন? তখন মাঝরাত, নিস্তব্ধ দিশাহীন পথে হাঁটছে। কি করছে সে জানে না। তার মনের
হতকারিতা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সে দূর করতে চায় যে কোনো উপায়, কিন্তু কি করে? কি সে উপায়? কি এমন আছে যা এক নিমিষে মানুষের মনের সকল দুঃখ বেদনা দ্বিধা দ্বন্দ্ব দূর করে মন প্রফুল্লতা এনে দিতে সক্ষম? হতাশা নিস্তব্ধকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ল্যাম্পপোস্টের আলোও যেন এমন অস্পষ্ট, না চাইতেও নিস্তব্ধ ঠিকভাবে হাঁটতে পারছে না। তার পা